অন্তর্বর্তীকালীন সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবায়। এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। আসসালামু আলাইকুম দর্শক, 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসকে পদত্যাগের আলটিমেটাম। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা দেশ ত্যাগের পর সে সময় ছাত্রদের অনুরোধে দেশ সংস্কারের জন্য কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখনো পুরোপুরি দেশ দুর্নীতিমুক্ত না হতে বিএনপি সহ দেশের বেশ কিছু রাজনৈতিক দল ডক্টর ইউনূসের উপর একরকম চাপ সৃষ্টি করছেন নির্বাচনের জন্য, যার ফলে কিন্তু ছাত্র জনতার সাথে বিএনপির ধীরে ধীরে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, যেটা বিএনপির জন্য মোটেও শুভকর নয়। তাহলে চলুন দর্শক, এবার আমরা দেখে নিই বিএনপি নেতারা কি বলছেন ডক্টর ইউনূসকে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি একটু আগে বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের মাধ্যমে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি, দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এক যুগ ধরে, এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। কিভাবে? গত প্রায় 2 যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে, যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে, সেই স্বৈরাচারের সময়, সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, সে কথা, সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে। 2009 সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার, এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল, বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল, তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার, নির্যাতিত করেছিল, আজকে আপনারা এখানে তার সাক্ষী। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা, কি আকাঙ্ক্ষা? বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মানুষ, বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন, যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক, আমরা চাই প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি 6000 মাইল দূরে আছি বাংলাদেশ থেকে, কিন্তু আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায়।
আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশে, এবং সেজন্যই আমি জানি বা আমি জেনেছি এই মুন্সিগঞ্জে কিছু কিছু রিসর্ট তৈরি হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য সেই ব্যবসার সাথে যারা জড়িত সেই মানুষগুলো ব্যবসার উপকার পাচ্ছে না, সেই সাধারণ মানুষগুলো, এলাকার মানুষগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি চাই, আমার দল বিএনপি চায় যে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই, তাহলে এই রিসোর্ট গুলোতে যারা জড়িত, এখান থেকে যারা সাধারণ মানুষ আয় রুজি করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায় সেই ব্যবস্থাও আমরা নিতে চাই। এটিই হচ্ছে বিএনপির রাজনীতি, এটিই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনে। প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না। বিভিন্ন থানাতে ওসি নাই, কনস্টেবল নাই, রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না। এরা কোথায়? সাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন, সেই বৃহস্পতিবারের পরে তারও 3 বৃহস্পতিবার চলে গেছে। তো দায়িত্ব নিচ্ছেন না কেন? লোক যদি জয়েন করতে না চান, 24 ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক করেন। সেনা সদস্য, রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় 60,000, যারা ট্রেন্ড সোলজার। আপনি তাদেরকে এর জন্য রিকল করেন, তারা শপথ মোতাবেক আসতে বাধ্য। রাষ্ট্রের দায়িত্বে শপথ আছে সেনা সদস্যদের, তাদেরকে আপনি থানা রিকল করেন, রিকল করে প্রত্যেকটা থানা ডিপ্লয় করে দেন। প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে। আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায়। প্রত্যেকদিন মনে রাখবেন, চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না, আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না। আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের বিএনসিসি আছে, স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ। তাদেরকে রিকল করেন, রাস্তায় নামায় দেন। রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য, তারা রাষ্ট্রের জন্য। আমরা তো রাস্তায় নেমেছি, আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে, তাদেরকে করতে দেন। কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না, ম্যানেজ করতে পারছেন না, বিকল্প সরবরাহ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে, এটা আমাদের দায়, আমাদের শহীদদের রক্তের দায়। তারা সংস্কার, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে। তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন। খালেদা জিয়াকে 5টা মামলা থেকে মুক্ত করা হয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু এত দেরি হলো কেন? এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল একটা কমিশন করে ফেলা দরকার। আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে, যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয়, যেখানে বেইনসাফি হয়, এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে। এই যে আমরা 1,32,000 মামলার কথা বলছি, সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার। কারণ জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো রিভিউ করতে হবে, একটু প্রসেসের ভিতর থেকে করতে হবে। না হলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে বিভিন্ন ফর্মে। যারা স্যাবোটাজ করছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লোকের, এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে। এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক, কমিশনের মাধ্যমে এটা হোক, এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে এই জায়গাতে একটা আইনি মেশার নেওয়া দরকার। এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে, পুলিশকে রিফর্ম করা দরকার, এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয়। তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি, এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হবার পরে যেন তারা র্যাটিফাই করে দেন, তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতায়। এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে পড়তে পারে। তাই অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভলি এটাকে বৈধতা দিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকেও এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিকলি, যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায়। খায়রুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয়, সেটা আমরা সিরিয়াসলি চাই। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।